গ্রাম বাংলার নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে এক স্নিগ্ধ সবুজ ছবি। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত, কলকল করে বয়ে চলা নদীর বুকে আলোর ঝলকানি, আর মাটির সোঁদা গন্ধে ভরা শান্ত পরিবেশ। এসবই যেন আমাদের মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। তবে এই সহজ সরল জীবনের আড়ালেই লুকিয়ে আছে নানা রহস্য, বিশেষ করে অলৌকিক কাহিনী। এই বর্ষার আবহে যখন টিপ টিপ বৃষ্টি পড়ছে আর চারিদিকে একটা ভেজা ভেজা গন্ধ, তখন গরম চা আর মুড়ির সাথে যদি একটা হাড় হিম করা ভূতের গল্প না হয় তাহলে কি চলে? ঠিক এমন এক আবহাওয়ার জন্যই আজকের আমাদের বিশেষ নিবেদন নবনীতা বোসের লেখা গ্রাম বাংলার প্রেক্ষাপটে এক ভৌতিক গল্প, সে মাংসের গন্ধে আসে। আশা করি এই গল্প আপনাদের মনে গ্রাম বাংলার সেই চিরন্তন রহস্যময় আমেজ ফিরিয়ে আনবে। প্রস্তুত তো সবাই এই অলৌকিক যাত্রার জন্য? শুরু হচ্ছে গল্প সে মাংসের গন্ধে আসে। খেতে দিবি না? মাংস দে, মাংস। বড্ড সুন্দর গন্ধ বেরিয়েছে যে। আজ রাতে বুঝি মাংস হচ্ছে? ঘরের এক অন্ধকার কোণ থেকে খ্যাঁক খ্যাঁকে গলায় আওয়াজটা ভেসে এলো। কণ্ঠস্বরের অধিকারিণী রানীবালা দেবী, বয়সের ভারে নুয়ে পড়া এক হাড়গিলে শরীর। কোনো মতে হাতের চাপে নিজেকে সামান্য তুলে ধরেছেন। কোটরাগত ঘোলাটে চোখ দুটোতে তীব্র লোভ, দৃষ্টি রান্নাঘরের পানে। ওখান থেকে ভেসে আসা মাংসের গন্ধে তার জিভ দিয়ে বুঝি লালা ঝরছে কয়েক ফোঁটা। সেদিকে ভ্রুক্ষেপ নেই বুড়ির, তার চোখ আটকে আছে শুধু ধোঁয়া ওঠা মাংসের বিশাল কড়াইটার দিকে। ঠাকুমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছোট নাতবউ সরলা বিশ্রী একটা শব্দ করে উঠল। বুড়ি মরতে বসলো। এখনো মাংসের গন্ধে প্রাণ নেচে ওঠে। সেই কবে বিধবা হয়েছে, তাও বুড়ির মাংসের লোভ গেল না। পাশে বসে থাকা ছোট খুড়িমা সরলার উদ্দেশ্যে বলল, ছাড় না নতুন বউ, শুধু মুখে বলে, খায় তো না। বিধবা মানুষ, আর খেলেও চিবোতে পারতো বলে তো মনে হয় না। মুখে একটাও দাঁত নেই যে। কথাটা শেষ করেই একবার বুড়ির দিকে তাকিয়ে দুজনেই চাপা স্বরে হেসে উঠল। তারপর নিজেদের সামলে নিয়ে আবার কাজে মন দিল। খাবারের সময় রানীবালা দেবী বারবার রান্নাঘরের দিকে তাকিয়ে থাকলেন। পাশের লম্বা দালান থেকে হাসি আর গল্পের শব্দ ভেসে আসছিল। সেদিন বাড়ির সকলে প্রাণ ভরে তৃপ্তি করে মাংসের প্রতিটি হাড় চুষে খেল, কিন্তু একমাত্র রানীবালা দেবী কিছুই পেলেন না। সব শেষে যখন তার জন্য এক বাটি দুধ সাগু এলো, সেই দিকে তাকিয়ে ঘোলাটে চোখের কোণ দিয়ে তার কয়েক ফোঁটা জল ঝরে পড়ল। সাগুর বাটিটা তাচ্ছিল্যের সঙ্গে ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় মুখ ঘুরিয়ে শুয়ে পড়লেন তিনি। খাবার বয়ে আনা নতুন বউ কয়েকবার মুখ ঝামটা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওদিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকা রানীবালা দেবী অশ্রুসিক্ত নয়নে মনে মনে প্রার্থনা করলেন, নরক যন্ত্রণা আর কত সহ্য করবো রাধা মাধব? অনেক কাল তো কাটালাম এই জগতে। এবার আমাকে দয়া করে তুলে নাও ঠাকুর। সেদিন রানীবালা দেবীর কথা শুনেছিলেন ঠাকুর। পরের দিন ভোর না হতেই, মুখুজ্জে বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসতেই পাড়ার সকলের আর বুঝতে বাকি রইল না যে আজ পর্যন্ত যে দুঃসংবাদের আশায়
বাড়ির সকলে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়েছিল। আজ সেই ঘটনাই মুখুজ্জে বাড়িতে ঘটে গেছে। ঘন বর্ষার মধ্যে প্রায় 90 বছরের দীর্ঘ জীবন এই পৃথিবীতে অতিবাহিত করার পর সবাইকে উদ্ধার করে চলে গেলেন রানীবালা দেবী। বাড়ির সকলের চোখে জলের ফোঁটা থাকলেও মনে মনে তারা একরকম শান্তি পেয়েছিল। একে তো বুড়ি চলতে পারতেন না, দিনরাত নিজের এক চিলতে বিছানা জুড়ে পড়ে থাকতে থাকতে তার গায়ে ঘা দেখা দিয়েছিল। সেখান থেকে গড়িয়ে পড়া পুঁজ রোজ রোজ বাড়ির কাউকে না কাউকে পরিষ্কার করতে হতো। তার উপরে বুড়ির নাওয়া খাওয়া সবই হতো ওই মলিন বিছানার উপরে। ঘরের ভিতর ঢুকতেই গা গুলিয়ে উঠত বাড়ির অন্য সব মানুষের। তাই তার মৃত্যুতে একরকম শান্তি পেয়েছিল তারা। 12 দিন কেটে গেল প্রায় কোনো রকমে। বাড়ির জ্যেষ্ঠ সদস্যের শ্রাদ্ধ শান্তির পর সকলে যখন সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলছে, সেদিন সন্ধ্যায় বাড়ির বড় ছেলে রানীবালা দেবীর বড় পুত্র সুধাকর মুখুজ্জে বাকিদের দিকে তাকিয়ে বললেন, আজ কয়েকদিন হব্বিসির ভাত খেয়ে মুখে যেন ছ্যাবলা পড়ে গেল। তা বলি ও গিন্নি, আজ রাতে একটু মাংস হবে নাকি গো? বড়গিন্নি কুসুম কুমারী দেবী স্বামীর দিকে তাকিয়ে বললেন, যখন তখন এই বাড়িতে শুধু মাংস আর মাংস। ওদিকে আকাশের অবস্থাটা দেখেছ? রূপকে মাংস আনতে পাঠালে যে সে যেতে পারবে তার কোনো কি ঠিক আছে? রূপু হলো বাড়ির কনিষ্ঠতম সদস্য, অর্থাৎ সুধাকর চাটুজ্জে আর কুসুম কুমারী দেবীর একমাত্র ছেলে। সম্প্রতি তার বিয়ে হয়েছে। এতক্ষণ ঘরের এক কোণে বসে মায়ের হাতে বানানো গরম চায়ে চুমুক দিচ্ছিল সে, আর ভেতরে ঘরের দিকে উদ্গ্রীব চোখে তাকিয়েছিল নববিবাহিতা স্ত্রী সরলার দিকে। বাবার মুখে রাতের খাবারের মাংসের কথা শুনে লোলুপ দৃষ্টিতে তাকালো সে তাঁদের দিকে। মা বাধা দিতে চাইছেন দেখে বলে উঠল, আরে ও নিয়ে তুমি ভেবো না মা, আমি এক্ষুনি যাব আর বৃষ্টি আসার আগেই ফিরে আসবো। বাবা, তুমি আর দেরি করো না তো, আমাকে টাকা দাও, আমি ঘুরে আসি। ছেলের মুখের দিকে তাকিয়ে এবার হেসে উঠলেন সুধাকর বাবু। এই তো এতক্ষণে রূপু একটা ঠিক কথা বলেছে। কথাটা বলেই পাশে রাখা ছোট দেরাজ থেকে কয়েকটা নোট বের করে রূপকুমারের হাতে তুলে দিলেন। সেই দিকে তাকিয়ে কুসুম কুমারী দেবী ভাবলেন, তাই তো বাচ্চা আমার কতদিন হয়ে গেছে একটু আমিষের স্বাদ পাইনি। বাচ্চা আমার। পরক্ষণেই মনের নরম ভাবটা বিলুপ্ত করে তেলে বেগুনে জ্বলে উঠে মনে মনে বললেন, বুড়িটা আমাদের যেন মরেও শান্তি দিলে না। কথাটা ভাবার সঙ্গে সঙ্গেই মাথার ঘোমটা সামান্য তুলে বাইরের দিকে এক পলক তাকিয়ে রূপকুমারের উদ্দেশ্যে বললেন, তা বাবা যাচ্ছ যাও, কিন্তু সাবধানে যেও, এই বৃষ্টি নামলো বলে। কথাটা শোনা মাত্র মায়ের উদ্দেশ্যে সামান্য হেসে টাকাটা পাঞ্জাবির বুক পকেটে ভরে খোশ মেজাজে দরজার দিকে এগিয়ে গেল রূপকুমার। আকাশে তখন কালো মেঘের আনাগোনা, বিদ্যুৎ চমকাচ্ছে মুহুর্মুহ। বাতাসের সোঁদা গন্ধ বলে দিচ্ছে এই বুঝি ঝেঁপে বৃষ্টি নামল। রূপকুমার হনহন করে ফিরছিল বাড়ির দিকে। তার হাতে ধরা থলেতে টাটকা মাংসের ভাঁড়। বাবার দেওয়া টাকা আর মায়ের মুখ ঝামটা মনে পড়তেই তার গতি আরও বেড়েছিল। দ্রুত পায়ে বাঁশবাগানটা পার হওয়ার চেষ্টা করছিল সে, কিন্তু হঠাৎই তার চোখ আটকে গেল সামনে থাকা বাঁশবাগানটার দিকে। বাঁশবনের আবছা অন্ধকারে বাঁশের ঝোপের ফাঁকে যেন একটা ছায়া নড়াচড়া করছে। প্রথমে রূপকুমার ভাবল চোখের ভুল বা কোনো গাছের ডালপালা হাওয়ায় দুলছে, কিন্তু পরক্ষণেই থমকে দাঁড়ালো সে। ছায়াটা স্থির হলো, অবয়বটা অস্পষ্ট, তবে যেন একটা মানুষের মতো দেখাচ্ছে তাকে। শরীরটা অস্বাভাবিক রকম সরু, আর মাথাটা যেন ঘাড়ের ওপর অদ্ভুতভাবে হেলে আছে। রূপকুমার শ্বাস ধরে তাকিয়ে রইল সেদিকে। তার শরীরের সব লোমকূপ খাড়া হয়ে গেছে,
গ্রামের পুরনো দিনের ভূতের গল্পগুলো তার মাথার মধ্যে কিলবিল করে উঠল। বাঁশপাতা আর ঝিঁঝি পোকার একটানা শব্দের মাঝেও একটা চাপা খ্যাঁক খ্যাঁকে স্বর যেন তার কানে ভেসে এলো। মাংস দে, মাংস। রূপকুমার আঁতকে উঠল। এ তো সেই চেনা স্বর, রানীবালা ঠাকুমার গলার স্বর। কিন্তু তিনি তো মারা গেছেন। কিন্তু ছায়াটা যেন এবার আরও স্পষ্ট হলো। রানীবালা ঠাকুমার সেই কোটরাগত চোখ দুটো যেন অন্ধকারও জল জল করছে, আর সেই লোলুপ দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। অদ্ভুত এক পচা মাংসের উটকো গন্ধ, যা রানীবালা ঠাকুমার বিছানার গন্ধের মতোই তার নাকে এসে লাগলো। রূপকুমার আর এক মুহূর্ত দাঁড়ালো না। মুহূর্তেই ভয়ের চোটে তার সমস্ত শক্তি যেন পায়ে এসে জড়ো হলো। পাগলের মতো ছুটতে শুরু করলো রূপকুমার বাড়ির দিকে। একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব এই বিভীষিকা থেকে মুক্তি পাওয়া। কিন্তু তার কানে তখনও বাজছিল সেই হিস হিসে স্বর, মাংস দে, মাংস। এক অজানা আতঙ্কে কেঁপে উঠল তার সারা শরীর। রূপকুমার বাড়ি ফিরছিল হাঁপাতে হাঁপাতে। নিজেকে শান্ত করতে তার বেশ কিছুক্ষণ সময় লাগলো। ততক্ষণে তার সামনে এসে দাঁড়িয়েছে সরলা, তার স্ত্রী। স্বামীকে ওভাবে বিধ্বস্ত দেখে সে চিন্তিত স্বরেই বলল, কি হলো? এমন করে হাঁপাচ্ছ কেন? একবার বাইরের দিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে রূপকুমার বলল, ও তুমি বুঝবে না। তারপর হাতে ধরা মাংসের থলেটা সরলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এটা গিয়ে মাকে দিয়ে দাও। হ্যাঁ, আমি বাকি টাকাটা বাবাকে দিয়ে আসি। রূপকুমারের মুখে এমন তাচ্ছিল্যের কথা শুনে নতুন বউয়ের পিত্তি জ্বলে উঠল। সরলা দাঁত কিড়মিড় করে রূপকুমারের দিকে তাকিয়ে বলল, সব সময় শুধু মা আর বাবা। বলি, তোমার কুকীর্তির কথা তেনারা শুনলে আর এ বাড়িতে ঠাঁই হবে তো? কথাটা শেষ করার আগেই সরলার মুখটা সজোরে চেপে ধরল রূপকুমার। চাপা হিস হিসে গলায় বলল, চুপ, একদম চুপ, একদম চুপ। একটা কথা বললে তোর গলা টিপিয়ে দেবো আমি, বুঝলি? তারপর এদিক ওদিক একবার তাকিয়ে নিয়ে অপেক্ষাকৃত নিচু কণ্ঠে বলল, অপরাধ শুধু আমি করেছি? আমি? তুই কি করেছিস ভেবেছিস আমি জানি না? হ্যাঁ, আর আমাকে উস্কেছিল কে শুনি? কে? কথাটা বলেই একটা ভয়ঙ্কর ইশারা করে রূপকুমার ঘরের ভেতরে চলে গেল। এদিকে মাংসের থলেটা হাতে নিয়ে রূপকুমারের চলে যাওয়ার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সরলা। তারপর অনিচ্ছা সত্ত্বেও রান্নাঘরের দিকে পা বাড়ালো সে। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। মুখুজ্জে বাড়ি থেকে ভেসে আসছে তীব্র মাংসের গন্ধ। বৃষ্টি আর মাংসের গন্ধ মিলেমিশে যেন আজকের এই ঠান্ডা পরিবেশের আমেজ কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। বৃষ্টির তীব্রতা দেখে বাড়ির যে সদস্যরা কর্মসূত্রে বাইরে ছিল তারা সকলেই আজ 7 তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। এখন তারা রান্নাঘরের দিকে তাকিয়ে আছে মাংসের লোভে। মাংস রান্নার বিরাট কড়াইটার খুব কাছাকাছি নাক নিয়ে এসে একবার মন ভরে ঘ্রাণ নিয়ে সরলা বলল, কি সুন্দর গন্ধ উঠেছে না মা? এবার তার দিকে একটু বাঁকা দৃষ্টিতে তাকিয়ে কুসুম কুমারী দেবী বলে উঠলেন, মেয়ে মানুষের অত নোলা ভালো না, ওতে বাড়ির লোকের অমঙ্গল হয়। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধ না শুকে যাও তো দেখি বাছা, পাশের ভাড়ার ঘর থেকে মশলার কৌটোটা নিয়ে আসো, যাও। কুসুম কুমারী দেবীর কথায় সামান্য মুখ বাঁকিয়ে সরলা দ্রুত পায়ে চলে গেল ভাড়ার ঘরের দিকে। ভাড়ার ঘরের দরজার অন্ধকার অংশটুকু পেরিয়ে ভেতরে ঢুকতেই সরলার গা ছমছম করে উঠল। এই ঘরটা এমনিতেই বেশ ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে থাকে, কিন্তু আজ যেন একটা অস্বস্তিকর শীতলতা তাকে গ্রাস করল। হঠাৎই তার মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট নিজের কানের খুব কাছে অনুভব করে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। দ্রুত একটা মশলার কৌটো হাতে নিয়ে এসে যখনই দরজার দিকে ফিরতে যাবে তখনই পিছন থেকে তার কানে ভেসে এলো,
সেই পরিচিত কিন্তু হাড় হিম করা খ্যাঁক খ্যাঁকে স্বর। বাবু, মাংস দে, মাংস। সরলা শিউরে উঠল। এ তো রানীবালা ঠাকুমার গলা, কিন্তু তিনি যে গত হয়েছেন সে কথা ভেবে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে এক পাও নড়তে পারল না। এবার নিজের চোখটা সামান্য ঘুরিয়ে আবছা অন্ধকারে সে যেন একটা দীর্ঘ লিকলিকে ছায়া দেখতে পেল। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, আর সেই পচা মাংসের উৎকট গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সরলার হাত থেকে মশলার কৌটোটা সশব্দে মেঝেতে পড়ে গেল। সে প্রাণপণে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। তার মনে হলো রানীবালার সেই ঘোলাটে লোলুপ চোখ দুটো যেন অন্ধকারেও জল জল করছে, আর তা সরাসরি তার দিকেই নিবদ্ধ। সে বুঝতে পারল এটা তার মনের ভুল নয়, বৃষ্টির শব্দও নয়। ওই অতৃপ্ত আত্মা সত্যিই তার পিছু নিয়েছে, আর হয়তো তার প্রথম শিকার হতে চলেছে সে। ভাঁড়ার ঘরের হিমশীতল অন্ধকারে সরলা যখন রানীবালার অতৃপ্ত আত্মার উপস্থিতি টের পেয়েছিল, তখনই আচমকা কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে সে চমকে উঠল। মুহূর্তেই ঘুরে দেখল কখন যেন তার অলক্ষ্যে বাড়ির ছোট খুড়িমা অর্থাৎ কুসুম কুমারী দেবীর ছোট যা সুমতি তার পেছনে এসে দাঁড়িয়েছে। সরলাকে এত ভীত দেখে সুমতি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ও নতুন বউ, বলি হলোটা কি? কি দেখে এত ভয় পেলি তুই? ওদিকে দিদি কখন থেকে ডেকে ডেকে সারা হচ্ছে, সে খেয়াল আছে তোর? সরলা তখনও ভয়ে কাঁপছিল। তার গলা দিয়ে ঠিকমতো কথা বেরোচ্ছিল না। কম্পিত হাতে ভাঁড়ার ঘরের একটা অন্ধকারের কোণের দিকে ইঙ্গিত করে সে তোতলাতে তোতলাতে বলল, ও ওদিকে ঠাকুমা। কথাটা শেষ করার আগেই সে ঢোক গিলে থেমে গেল। সুমতি সে অন্ধকার কোণটির দিকে একবার তাকিয়ে দেখল, কিন্তু সেখানে কাউকেই দেখতে না পেয়ে বলল, কই রে, কোথাও তো কেউ নেই। সুমতির কথা এবং নিজের চোখে কারুর উপস্থিতি টের না পেয়ে সরলা খানিকটা শান্ত হলো। ভয়ার্ত দৃষ্টিটা এবার ভাঁড়ার ঘরের কোণ থেকে সরিয়ে সে সুমতিকে বলল, না না, ও কিছু না, ভুল দেখেছি মনে হয়। চলো খুড়িমা, মা ডাকছেন। কথাটা বলেই সরলা দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্না প্রায় শেষের দিকে। কড়াই থেকে মাংস নামানো হয়েছে, এবার পরিবেশনের পালা। সুধাকর বাবু, রূপকুমার আর জগন্নাথ বাবু এসে বসে পড়েছেন, সাথে সরলা বসা। তাদের চোখে মুখে মাংস খাওয়ার এক তৃপ্তির আভাস। কুসুম কুমারী দেবী নিজেই সবাইকে মাংস পরিবেশন করছেন। কিন্তু সরলার দিকে মাংসের বাটিটা এগিয়ে দিতেই সে থমকে গেল। মাংসের যে মন মাতানো গন্ধ এতক্ষণ সারা বাড়ি মাতিয়ে রেখেছিল, সেটাই হঠাৎ তার কাছে বীভৎস মনে হতে লাগলো। নিমেষের মধ্যেই তার মনের ভেতরে একটা শব্দ বারবার বাজতে লাগলো, বাবু, মাংস দে, মাংস দে, বাবু। সে ভয়ে পিছিয়ে গেল। সুমতি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, কি হলো নতুন বউ? সরলা নিজেকে দ্রুত সামলে নিয়ে বলল, না না খুড়িমা, আজ আর আমার ভালো লাগছে না, পেট কেমন যেন গুলিয়ে উঠছে। কুসুম কুমারী দেবী ভ্রু কুঁচকে তাকালেন। তা এতক্ষণ যে গন্ধ শুকি শুকি জিভে জল আসছিল, এখন আবার ভালো লাগছে না মানে? অসুস্থ নাকি? রূপকুমার এক ঝলক সরলার দিকে তাকালো। তার চোখে এক মিশ্র অনুভূতি, ভয় আর বিরক্তি। সে মনে মনে ভাবল, এ আবার কোন নতুন নাটক শুরু করলো সরলা? নাকি সরলাও ঠাকুমার কোনো আভাস পেয়েছে? সেই রাতে বাড়ির সবাই তৃপ্তি করে মাংস খেল, কিন্তু সরলার মুখে এক ফোঁটা মাংস উঠল না। সে শুয়ে শুয়ে মনে মনে প্রার্থনা করল এই রাত যেন দ্রুত শেষ হয়ে যায়। তবে সেই ফিসফিসানি যেন তার কানে অনবরত বাজতে লাগলো, বাবু,
মাংস দে, মাংস। কথাটি কানে বাজতেই আতঙ্কে নিজের দু হাত দিয়ে দু কান চেপে ধরল সরলা। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অবিরাম, আর তাতে চারপাশের সবুজ আরো গাঢ় হয়ে উঠেছে। মাটির সোঁদা গন্ধ ভেসে আসছে বাতাস ভরে। কাঁচা রাস্তার দুধারে থাকা গাছপালা আর বাঁশের ঝোপগুলো যেন স্নান করে আজও প্রাণবন্ত হয়ে উঠেছে। দূরে কৃষকের ছোট ছোট বাড়িগুলো বৃষ্টির আবছা চাদরে ঢাকা পড়ে আছে। ভেজা গাছপালা থেকে জলের কণা টুপটাপ করে ঝরে পড়ছে, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে গ্রাম্য পথ ধরে ছাতা মাথায় হেঁটে চলা দু একজন মানুষ। সারা গ্রাম জুড়ে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, যা শুধু বৃষ্টির সঙ্গেই আসে। কিন্তু মুখুজ্জে বাড়ির বাইরেটা মনোরম হলেও মুখুজ্জে বাড়ির বাতাসে এখনো মিশে আছে এক অদ্ভুত থমথমে ভাব। গতকাল রাতের মাংসের সেই মন মাতানো গন্ধটা আজ আর নেই, তার বদলে মিশে আছে এক চাপা অস্বস্তি। বাড়ির সকলে ঘুম থেকে উঠে নিজেদের নিত্যদিনের কাজে ব্যস্ত। সরলাও ঘুম থেকে উঠে প্রাতরাশ তৈরি করার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তার মনটা গতকাল রাতের ঘটনার রেশে এখনো ভারী হয়ে আছে। রান্নাঘরে ঢুকতেই তার চোখ গেল মেঝেতে। একই, যেখানে গতকাল মাংস রান্না হয়েছিল ঠিক সেই জায়গাটায় কালো কালো ছোপ ছোপ কি যেন লেগে আছে। দেখতে অনেকটা রক্তের বা চর্বির জমাট বাঁধার মতো। সরলার গা গুলিয়ে উঠল। সে সভয়ে পিছিয়ে এলো। কি দেখছিস লো নতুন বউ হাঁ করে? তাড়াতাড়ি এসে আনাজগুলো কাট। কুসুম কুমারী দেবীর তীক্ষ্ণ স্বর শুনে সরলা চমকে উঠল। মা, মেঝেতে মেঝেতে দেখুন কি লেগে আছে। কুসুম কুমারী দেবী এবং সুমতি দুজনেই মেঝেটার দিকে তাকালেন। কোথায় কোথায় কি দেখছিস? মেঝে তো পরিষ্কারই আছে। সুমতি সরলার কাছে এগিয়ে এসে তার কপালে হাত দিয়ে দেখল। তোর কি জ্বর আসছে নাকি নতুন বউ? কাল থেকে কেমন যেন আবোল তাবোল বকছিস। ঝড়ের ঘরে ভুলভাল দেখছিস না তো? সরলা বিস্মিত চোখে মেঝের দিকে তাকিয়ে দেখল, সত্যিই তো এক মুহূর্ত আগেও যে কালো ছোপগুলো স্পষ্ট দেখছিল সেগুলো এখন আর নেই। মেঝেটা একদম পরিষ্কার দেখাচ্ছে। তার মনে গতকাল রাতের মাংসের থলির দিকে তাকিয়ে রূপকুমারের সেই অদ্ভুত ইশারা ভেসে উঠল। সেদিনের পর থেকে এই ধরনের ঘটনা প্রায় রোজই সরলার সঙ্গে ঘটতে লাগলো। রান্নাঘরের অন্ধকার কোণে, ভাঁড়ার ঘরের ভেতরের দিকে, এমনকি নিজের বিছানার পাশেও সে অদৃশ্য পায়ের শব্দ শুনতে পেত। কখনো বা মনে হতো কেউ যেন ফিস ফিস করে তার নাম ধরে ডাকছে। যখন সে আতঙ্কিত হয়ে পরিবারের কাউকে বলতো, তারা হয় তাকে পাগল ভাবতো, নয়তো তাকে উড়িয়ে দিত। ওই সব তোর মনের ভুল। এত ভাবিস না, পুজো দিলেই সব ঠিক হয়ে যাবে। এমন সব কথা শুনে সরলার একাকিত্ব আর ভয় কেবল বাড়তেই থাকলো। রাত বাড়লে তার কানের আনিবালার সেই খ্যাঁক খ্যাঁকে স্বর আরো স্পষ্ট হয়ে উঠত। অব, মাংস দে, মাংস। সে নিজের কানে হাত চাপা দিয়ে ঘরের কোণে বসে থাকতো আর ভাবতো এই নরক যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে। রূপকুমারের অবস্থাও যে সরলার চেয়ে ভালো ছিল তা না, তা সে এতদিন গোপন রেখেছিল। কিন্তু আজ রাতে সরলার কাণ্ড দেখে রূপকুমারের মনে আর কোনো সন্দেহ রইল না যে সরলা ও ঠাকুমার উপস্থিতি ভালোভাবে টের পাচ্ছে। রাতে খাবার পর যখন সবাই সারা দিনের ক্লান্তি ভুলে নিজেদের ঘরের দিকে দৌড় দিয়েছে, তখন শুরু হলো নতুন এক উপদ্রব। বর্ষাকাল, তার উপর কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়েই চলেছে। সরলা সংসারের কাজ সেরে দোতলার সিঁড়ি দিয়ে নিজের ঘরের দিকে আসছিল। লম্বা বারান্দাটার কাছে পৌঁছতেই হঠাৎ নিচ থেকে কিছু শব্দ শুনে সে থমকে দাঁড়ালো। কান খাড়া করে আরেকবার শব্দটা শোনার চেষ্টা করল। এবার স্পষ্ট শুনতে পেল রান্নাঘরের দিক থেকে খচমচ করে কিছু চিবিয়ে খাওয়ার শব্দ আসছে।
এই কিছুক্ষণ আগেই রান্নাঘরে বেশ কিছুটা বেঁচে যাওয়া মাংস চাপা দিয়ে রেখে এসেছিল সে। তার মনের কোণে একটা আশঙ্কার জন্ম নিল। হাতে ধরা লম্ফটা মাটিতে নামিয়ে রেখে ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে। রান্নাঘরের সামনে এসে দেখল দরজাটা আগের মতোই ভেজানো। মনে মনে ভাবল, তাহলে কি রান্নাঘরের জানালা দিয়ে বেড়াল ঢুকলো নাকি? কিন্তু তার বেশ মনে আছে বেরোবার আগে রান্নাঘরের জানালা সে নিজের হাতে বন্ধ করে এসেছিল। কথাটা ভাবা মাত্রই রান্নাঘরের ভিতর থেকে সেই খচমচ শব্দটা আবার ভেসে এলো। সামান্য দ্বিধা ভরা আলতো হাতে রান্নাঘরের জানালাটা খুলে ফেলতেই শব্দটা থমকে গেল। এবার সে বেশ মন দিয়ে দেখল সামনে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে দুজোড়া লাল জ্বলন্ত চোখ। নিজের এত কাছে মৃত রানীবালার দেবীর উপস্থিতি উপলব্ধি করে সরলার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। মাগো! ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে সে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনেই বাড়ির সকলে দরজা খুলে পড়ি কি মরি করে যখন রান্নাঘরের দিকে ছুটে আসছিল, ঠিক তখনই বিস্ফারিত নেত্রে সরলা দেখল রানীবালা ঠাকুমার দেহটা সূক্ষ্ম হয়ে হঠাৎ করেই রান্নাঘরের খোলা জানালা দিয়ে বেরিয়ে গেল। সেই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারল না সরলা। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে তার দাঁত কপাটি লেগে গেল। ওদিকে আর সকলের সঙ্গে রূপকুমারও এসে উপস্থিত হয়েছিল সেখানে। মাটিতে সরলাকে পড়ে থাকতে দেখে তার দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল সে। এদিকে কুসুম কুমারী দেবী ও সরলার এমন অবস্থা দেখে বেশ উত্তেজিত হয়ে পড়লেন। বাড়ির সকলে যখন সরলাকে নিয়ে ব্যস্ত, তখন হঠাৎই সুমতি খুড়িমার চোখ জানালার দিকে যেতেই বেশ আশ্চর্য হয়ে বললেন, আচ্ছা বড়দি, রাতে রান্নাঘরের দরজা দেওয়ার সময় এই জানলাটা সরলাই তো নিজে হাতে বন্ধ করেছিল, তাই না? কিন্তু এখন দেখছি ওইটা হাট করে খোলা। কথাটা আর কারোর বোধগম্য না হলেও একজন কিন্তু সবটা বুঝেছিল, আর সে হলো রূপকুমার। ঘরের রানীবালা দেবীর উপস্থিতি টের পেয়েই জ্ঞান হারিয়েছে। তাই আর কাউকে কিছু না বলে সকলের দিকে একবার তাকিয়ে সরলাকে ঘরে নিয়ে যাবার প্রস্তাব দিল সে। সেই রাতের বিভীষিকাময় ঘটনার পর সরলার জীবন সম্পূর্ণ বদলে গেল। সে জানত যা দেখেছে তা নিছকই মনের ভুল ছিল না। রানীবালা ঠাকুমার অতৃপ্ত আত্মা সত্যিই সেখানে উপস্থিত ছিল, কিন্তু এই সত্যটুকু কাউকে বোঝাতে পারল না সে। বাড়ির সবাই তার আর্তনাদ আর জ্ঞান হারানোর ঘটনাকে এক রকমের মানসিক দুর্বলতা বলে ধরে নিল। পরের দিন সকাল থেকেই সরলার জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, একাকিত্বের আতঙ্ক। সে একা একা আতঙ্কিত হতে থাকলো। সে জানতো সে যা দেখছে তা সত্যি, কিন্তু অন্যদের কাছে প্রমাণ করতে পারল না। রান্নাঘরে গেলেই তার চোখে ভাসত কালচে ছোপ ছোপ দাগ, যেগুলোকে সে রক্তের বা চর্বির জমাট বলে মনে করত। অথচ সুমতি খুড়িমা বা কুসুম কুমারী দেবী তাকালে সেখানে কিছুই থাকতো না। তখনও রান্নার ফাঁকে মনে হতো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে ফিসফিস করছে বা চুপি চুপি মাংসের গন্ধ শুকছে। সে আতঙ্কিত হয়ে পিছনে ফিরে তাকাতো, কিন্তু দেখত শুধু শূন্য বাতাস। তার এই আচরণ দেখে বাড়ির সদস্যরা তাকে মানসিক রোগী ভাবতে শুরু করলো। শাশুড়ি বলে, নতুন বউয়ের হয়তো নতুন পরিবেশের চাপ নিতে কষ্ট হচ্ছে, নইলে এমন সব ভুলভাল দেখে আর বকে। রাতের ঘুমও তো হয় না ঠিক মতো, এইসব তাই জন্যই হচ্ছে। হ্যাঁ দিদি, আমারও তাই মনে হচ্ছে। শরীরটা হয়তো ভালো নেই, নয়তো এমন সব আজগুবি কথা বলবে কেন? এবার একজন ভালো ডাক্তার দেখালে কেমন হয়? এই ধরনের কথাগুলো সরলার কানের পৌঁছাতো, কিন্তু বিছানায় শুয়েও সে রানীবালার সেই খসখসে স্বর শুনতে পেত। সে দু হাতে কান চেপে ধরে বালিশে মুখ গুঁজে শুয়ে থাকত যতক্ষণ না ভোরের আলো ফোটে। আজকাল যেন দিনের বেলাতেও সে আতঙ্কিত থাকত। মনে হতো রানীবালা ঠাকুমার ছায়া তার পিছু পিছু ঘুরছে।
তার আচরণে অস্বাভাবিকতা দেখা দিতে লাগলো। সে সবার সামনে বসে খেতে খেতে হঠাৎ চমকে উঠত, বা একা একা নিচু স্বরে কিছু বলতে শুরু করত। বাড়ির লোক যখন জিজ্ঞেস করত, সে কিছুই বলতো না। যখন সরলার অবস্থার আরও বেশি অবনতি ঘটতে শুরু করলো, তখন একদিন কুসুম কুমারী দেবী চিন্তিত মুখে তাঁর যা সুমতির দিকে তাকিয়ে বললেন, বুঝলি সুমতি, মেয়েটাকে ভাবছি কয়দিনের জন্য ওর বাপের ভিটেতে রেখে আসবো। তাহলে যদি ওর শরীরের কিছু উন্নতি হয়। এইভাবে চললে তো সরলার একটা কোনো বিপদ ঘটতে দেরি লাগবে না। হ্যাঁ দিদি, যা তোমার ঠিক মনে হয় করো। এমনিতেই তো বাড়িতে সরলার চেঁচামেচিতে আজকাল টেকা দেয়, তার উপর আজকের কাণ্ডখানা দেখলে। দাদা যেই আজ রূপুকে মাংস আনতে বলল, অমনি তার মুখখানা কেমন ভয়ে পাংশু হয়ে গেল গো। ব্যাপারটা যে আমার চোখে পড়েনি তা নয়। যে ছেলে আমার মাংসর নামে এক পায়ে খাড়া হয়ে যেত, সে নাকি আজ মাংস আনতে যেতে ভয় পাচ্ছে। কি চলছে বল দেখিনি বাড়িতে? এবারে ঘরের ভিতর থেকে ছোট কর্তা জগন্নাথের ডাক আসতেই মাথার ঘোমটাটা একটু টেনে নিয়ে ব্যস্ত হয়ে উঠল সুমতি। তারপর তার বড় দিদির কাছ থেকে অনুমতি নিয়ে এগিয়ে গেল নিজের ঘরের দিকে। কুসুম কুমারী দেবী এক মনে কড়াইয়ে খুন্তি নেড়ে চলছেন, আর মনে মনে সরলার কথা ভেবে চলছেন। হঠাৎ করেই একলা রান্নাঘরে বসে খুন্তি নাড়তে নাড়তে এক মুহূর্তের জন্য চমকে উঠলেন তিনি। খুন্তি নাড়া থামিয়ে দেখতে লাগলেন। তার ছায়া থেকে মাত্র কিছুটা দূরে আরেকটা আবছায়া অবয়বের সৃষ্টি হয়েছে বলে মনে হলো তার। চোখটা যতটা সম্ভব বড় বড় করে সেদিকেই তাকিয়েছিলেন তিনি। ঠিক তখনই হঠাৎ করেই সেই ছায়াটাকে সামান্য নিজের দিকে এগিয়ে আসতে দেখলেন তিনি। তারপর তার কানের খুব কাছে একটা হিস হিসে কণ্ঠস্বর শুনতে পেলেন। মাংস রাঁধছিস বুঝি বউ? খাসা গন্ধ বেরিয়েছে। তুই মাংসটা বেশ ভালোই রাঁধিস। কথাটা শোনা মাত্র হাতের খুন্তি হাতেই থেকে গেল কুসুম কুমারী দেবীর। ভয়ে ভয়ে মাথাটা যেন সামান্য ঘুরতে আরম্ভ করলো, আর তখনই নিজের খুব কাছে তিনি দন্তহীন রোগাটে একটা মুখ দেখতে পেলেন। মুখটা তার খুব চেনা, চোখগুলো অস্বাভাবিক রকমের ঘোলাটে। এই ঘোলাটে চোখের অধিকারিণী আর কেউ না, তার মৃত শাশুড়ি রানীবালা দেবী, যাকে বেঁচে থাকতে কম অবজ্ঞা করেননি তিনি। রানীবালা দেবীর মুখাবয়ব নিজের এত কাছ থেকে দেখে চিৎকার করতেই যাচ্ছিলেন তিনি, কিন্তু হঠাৎ করেই আবিষ্কার করলেন তার মুখ দিয়ে কোনো শব্দই যেন নির্গত হচ্ছে না। তার জায়গায় বেরিয়ে এলো বেশ কিছুটা বাতাস। সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন বুকের ভিতরের ধুকপুকুনিটা যেন তীব্র মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বুকের ভিতরে একটা চিনচিনে ব্যথা অনুভব করলেন তিনি। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। আর নিজেকে সামলাতে না পেরে হঠাৎ করেই ধপ করে মাটিতে পড়ে গেলেন কুসুম কুমারী দেবী। কুসুম কুমারী দেবীর দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে কড়াইয়ে রাখা গরম মাংসের টুকরোগুলো একটা একটা করে তুলে নিয়ে বেশ তৃপ্তি ভরে খেতে লাগলেন রানীবালা দেবী। তারপর খাওয়া শেষ করে নিজের 4 হাত পায়ের ওপর ভর দিয়ে প্রায় হামাগুড়ি দেবার মতো জানালার গড়াত গলে বাইরে বেরিয়ে গেলেন। সেদিন রাতের ভয়াবহ ঘটনাগুলো যখন মুখুজ্জে বাড়ির ভেতরে ঘটছিল, রূপকুমার তখন গ্রামের আড্ডা সেরে বাড়ির পথ ধরে ফিরছিল। বাড়ির দিকে এগোতেই তার চোখ আটকে গেল রান্নাঘরের খোলা জানালার দিকে। সে দেখল একটি আশ্চর্য রকমের রোগাটে দন্তহীন অবয়ব জানালার গড়াত গলে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসছে। রানীবালা দেবীর সেই চেনা মুখটা দেখে তার মুখটা অস্বাভাবিক রকমের হাঁ হয়ে গেল। নিজের উপস্থিতি বুঝতে না দিয়ে সে দ্রুত একটা মোটা গাছের আড়ালে চলে গেল। ঘরের বাইরে এসে রানীবালা দেবীর প্রেতাত্মা প্রায় টিকটিকির মতো দেওয়াল বেয়ে বেশ কিছুটা উপরে উঠে এলো। তারপর সোজা উঠে গিয়ে ছাদের অন্ধকারে মিলিয়ে গেল।
এ সমস্ত দৃশ্য নিজের চোখের সামনে প্রত্যক্ষ করে রূপকুমারের গায়ের পশম খাড়া হয়ে গেল। সে যেন বরফের মতো জমে গিয়েছিল। ঠিক তখনই আর হুঁশ ফিরল না বাড়ির ভিতর থেকে ভেসে আসা চিৎকারের শব্দে। সে বেশ বুঝতে পারল ভিতরেও কিছু গোলমাল অপেক্ষা করছে তার জন্য। তাই আর সেখানে একটু অপেক্ষা না করে দ্রুত ঘরের দিকে পা বাড়ালো সে। তার কানে তখনও রানীবালা দেবীর ফিসফিসানি আর মাংস চিবিয়ে খাওয়ার শব্দ বাজছিল। রান্নাঘরের মেঝেতে জ্ঞান হারানো কুসুম কুমারী দেবীকে দেখে মুখুজ্জে বাড়ির সকলে দ্রুত তাঁর পাশে জড়ো হলো। সুধাকর বাবু উদ্বেগের সাথে স্ত্রীকে ডেকে উঠলেন। গিন্নি, আরে ও গিন্নি, কি হলো কি তোমার? ছোট বউ অস্থিরভাবে বলল, বাড়িতে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই তো দিদি ভালোই ছিলেন, হঠাৎ এমন কি হলো? আরে বৌদির চোখে মুখে একটু জল দাও না। বাইরে থেকে দ্রুত পায়ে ঘরে ঢুকে মায়ের এমন অবস্থা দেখে রূপকুমার বিচলিত হলেও মুখে কিছু বলল না। মায়ের জ্ঞান হারানোর পেছনের কারণটা তার আর বুঝতে বাকি ছিল না। ধীরে ধীরে কুসুম কুমারী দেবীর জ্ঞান ফিরলে সকলে তাঁকে ঘিরে নানা প্রশ্ন করতে শুরু করলো। কি হয়েছিল, কিভাবে তিনি জ্ঞান হারালেন, কড়াইয়ের মাংসই বা কোথায় গেল? কিন্তু সব কথার উত্তরে কুসুম কুমারী দেবী কেবল চুপচাপ সবার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তাই আর দেরি না করে জগন্নাথবাবু তাঁর দাদা সুধাকর বাবুকে বললেন, আমার মনে হয় বৌদির মনে কোনো ভয় ঢুকেছে। দাদা, তুমি আর দেরি না করে গ্রামের বদ্যি হারাধন বাবুকে একটা খবর দাও দেখি। সুধাকর বাবুর এই কথা মনঃপুত হলো। তিনি আর কিছু না বলে সোজা হারাধন বাবুর বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে নিচে বাড়ির আর সকলের উপস্থিতি টের পেলেও রূপকুমার সরলাকে আশেপাশে কোথাও দেখতে পেল না। তাই দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে লম্বা বারান্দা ধরে সে নিজের ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের দরজা বাইরে থেকে ভেজানো। রূপকুমার একবার চারপাশে চেয়ে দেখল, কেমন যেন একটা বিষণ্ণতার ভাব স্পষ্ট। এক অজানা আতঙ্কে বাড়ির ভেতরের বাতাস যেন ভারী হয়ে আসছে। এবারে সরলার নাম ধরে ডাকতে ডাকতে সে আলতো হাতে ঘরের দরজাটা খুলে ফেলল। তুমি এখানে দাঁড়িয়ে বাইরের শোভা দেখছো সরলা? ওদিকে যে রান্নাঘরে হুলুস্থুল বেঁধে গেছে, মাঝে জ্ঞান হারিয়েছেন। উদ্বেগের কোনো চিহ্নই সরলার কণ্ঠে ছিল না। বলল, কেন, কি হয়েছে? একটু আগে বাড়ি ফেরার সময় আমি একটা অবয়বকে রান্নাঘরের গরাদ গলে বেরিয়ে দেওয়াল বেয়ে বাড়ির ছাদে উঠতে দেখেছি সরলা। ওটা আর কেউ নয়, ও হলো ঠাকুমার প্রেত। এর আগেও আমি আমার আশেপাশে ওনার উপস্থিতি বহুবার টের পেয়েছি। আমি জানি তুমিও এরকমই কিছু দেখেছিলে সেদিন, আর আজ মাও তাকে দেখে জ্ঞান হারিয়েছিলেন। এবার একটা দীর্ঘ শ্বাস ফেলে সে বলল, বেঁচে থাকতে তাকে কম অবজ্ঞা করেনি এ বাড়ির মানুষেরা। তাই আজ সে মৃত্যুর পরেও ফিরে এসেছে বদলা নিতে। ঠিক তখনই জানালার দিক থেকে একটা বিশ্রী খ্যানখ্যানে কণ্ঠস্বর ভেসে এলো। দোষ তোরও কিছু কম নয় দাদু ভাই। তোকে এক সময় আমি কোলে পিঠে করে মানুষ করেছি। রাতের পর রাত তোকে কোলের কাছে নিয়ে গল্প শুনিয়েছি। আর তুই কিনা বিয়ের পর সব ভুলে গেলি। ওই নাথ বউয়ের সাথে ষড়যন্ত্র করে আমাকে। কথাটা শেষ করলেন না সরলার শরীরে ইতিমধ্যে প্রবেশ করা রানীবালা দেবী। এদিকে অবাক দৃষ্টিতে তাঁর দিকে চেয়ে আছে রূপকুমার। তার গলা শুকিয়ে আসছে, বুকের মধ্যেকার ধুকপুকানি শতগুণ বেড়ে গেছে। এবারে রানীবালা দেবী ধীরে ধীরে নিজের মাথাটা পেছনের দিকে ঘোরালেন। তাঁর চোখে জ্বলন্ত স্ফুলিঙ্গ ধক ধক করে জ্বলছে। রূপকুমারের দিকে ওই দৃষ্টি নিয়ে তিনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, সেই কোন ছেলেবেলায় আমি বেধবা হয়েছিলুম, তখন থেকে আমি একা হাতে সবটা সামলেছি।
আবার নিষ্ঠার সাথে পালন করে গেছি নিজের বেদোয়া ধর্ম। কিন্তু আমিও তো মানুষ রে, মানুষের মনে কি লোভ জন্মাতে নেই? তাই তাই জীবনের শেষে এসে আমি সেদিন আর নিজেকে ধরে রাখতে না পেরে একটু বেশি লোভ করে ফেলেছিল। তার পরিবর্তে তোরা আমাকে... এবার আর শুনতে পারল না রূপকুমার। সে মাটিতে ধপ করে বসে পড়ে চিৎকার করতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও ঠাকুমা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি, অনেক ভুল করেছি। আমি জানি যে আমি পাপ করেছি, তার ক্ষমা নেই। তবুও আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আকাশের মেঘ হঠাৎ করে সরে গিয়ে একটা বাঁকা চাঁদের আলো ঘরের জানালা দিয়ে এসে পড়ল। সেই আলোতে রূপকুমারের কথার কোনো উত্তর না দিয়েই রানীবালা দেবীর সূক্ষ্ম শরীরটা আবার আগের মতোই জানালা দিয়ে বেরিয়ে গেল। সেখানেই ধপ করে পড়ে গেল সরলার অচেতন দেহটা। গভীর রাতে যখন বাড়ির সকলে ঘুমে আচ্ছন্ন, তখন মাথার উপর হাত রেখে সুধাকরবাবু গভীর চিন্তায় মগ্ন। আজ সারাদিনের সকল ঘটনা প্রত্যক্ষ করে তাঁর চোখে আর এক ফোঁটা ঘুম নেই। রাতের গভীরতা বাড়ার সাথে সাথেই একরাশ চিন্তা যেন তাঁর মনে জট পাকাচ্ছে। ঠিক এরকম সময় হঠাৎ করেই তিনি গায়ে কিসের যেন ভেজা ভেজা স্পর্শ পেলেন। একটা ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেলেন সুধাকরবাবু, যেন অনেক দূর থেকে কেউ তাঁর নাম ধরে ডাকছে। এবার বাতাসে কান খাড়া করে শোনার চেষ্টা করলেন। বড় খোকা, ও বড় খোকা, বড্ড তেষ্টা পেয়েছে যে, একটু জল দে খোকা, একটু জল দে। এটা তো মায়ের গলা, কিন্তু কথাটা ভাবার সাথে সাথেই একটা প্রবল টান অনুভব করলেন তিনি। গায়ের চাদরটা সরিয়ে রেখে ধীর পায়ে ঘরের দরজাটা খুলে বাইরের দিকে এগিয়ে গেলেন। বাইরে বেরিয়ে একবার চারদিকটা তাকিয়ে দেখলেন, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তার মাঝে দালানের অপর প্রান্তে দেখা যাচ্ছে মায়ের ঘরখানা। কিন্তু এ কি, দরজাটা খোলা মনে হচ্ছে না। নাকি অন্ধকারে ভুল দেখছেন তিনি? কথাটা ভেবেই ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। এবার একটা চামড়া পচা পুঁজ আর রক্ত মিশ্রিত বিশ্রী গন্ধ এসে লাগলো তাঁর নাকে, ঠিক যেমনটা আগে পেতেন মায়ের ঘর থেকে। মনে মনে একটা ভয় ধীরে ধীরে দানা বাঁধছিল তার। এতক্ষণে অন্ধকারে চোখ সরে গেছে তাঁর। ঘরের কাছে পৌঁছতেই অন্ধকার ঘরে কারোর একটা উপস্থিতি টের পেলেন। আগের কণ্ঠস্বর আবার তাঁর কানে ভেসে উঠল। বড় খোকা রে, বড্ড তেষ্টা পাচ্ছে যে, একটু জল দিবি? আমার শেষ সময়ে মুখে এক ফোঁটা জলও দিলি না খোকা, উল্টে ভাবলি যাক বাবা, জ্বালা জুড়লো। এবার অবাক হওয়ার পালা সুধাকরবাবুর। মা! এবার তিনি বিস্ফারিত নেত্রে দেখলেন রানীবালা দেবী বিছানার ওপর থেকে ধীর পায়ে নেমে আসছেন। তার শুকিয়ে কাঠ হয়ে যাওয়া শরীরটা ঝুঁকে আছে সামনের দিকে। প্রচণ্ড ভয়ে এবার তাঁর গলা শুকিয়ে গেল। এক পা করে পিছিয়ে যেতে লাগলেন তিনি। তোতলাতে তোতলাতে তিনি বললেন, না না, এ হতে পারে না, এসব আমি কি দেখছি? কথাটা শেষ হবার আগেই রানীবালা দেবীর শরীরটা ধীরে ধীরে ঘরের বাইরে বেরিয়ে উঠোনে জমে থাকা চাপ চাপ অন্ধকারের মধ্যে মিশে গেল। সুধাকরবাবু যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে রইলেন। তিনি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। পরের দিন সুধাকরের ডাকে বাড়ির সকলে বসার ঘরে জড়ো হলো। সবার মুখ থমথমে, এক চাপা উদ্বেগ আর অস্বস্তি ভর করে আছে যেন। রূপকুমার আর সরলা নিচু মুখে বসে আছে। পাশে দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন কুসুম কুমারী দেবী আর সুমতি।
জগন্নাথবাবু একদৃষ্টে সুধাকরবাবুর মুখের দিকে চেয়ে আছেন। সুধাকরবাবু ইতিমধ্যেই গত রাতের সমস্ত ঘটনা এবং কুসুম কুমারী দেবীর সঙ্গে যা ঘটেছে তা সবিস্তারে সকলের কাছে খুলে বলেছেন। সুমিতা দেবী গালে হাত দিয়ে বললেন, ও মা গো, এসব কি শুনছি আমি? তাহলে মা এখনো এই বাড়ির মোহ কাটাতে পারেননি? কিন্তু কই, আমি তো কিছু দেখিনি। তবে হ্যাঁ, আজ কদিন ধরেই বেশ বুঝতে পারছিলুম বাড়ির আনাচে কানাচে যেন একটা ছায়া ঘোরাফেরা করছে। ও বাবা, ভেবেই আমার কেমন গা ছমছম করছে গো দিদি। চুপ করো তো গিন্নি। মা কি এখনো পর্যন্ত কারোর ক্ষতি করেছে? সে তো শুধু এই মাংসের গন্ধেই আসে। তবে সুধাকরবাবু মাথা নেড়ে বললেন, না রে জগা, বেঁচে থাকতে আমরা মাকে বড্ড অবহেলা করে ফেলেছি। মরে যাবার পর আর তার জন্য জাঁকজমক করে শ্রাদ্ধ শান্তি করে গ্রামের লোক খাইয়ে কি লাভ হলো বলতো? তুই অনেক ভাগ্য করেছিস রে সুমতি, মায়ের রোষের মুখোমুখি হোসনি তুই। বেঁচে থাকতে কত সেবা যত্ন তুই তো করতিস রে, সব থেকে বেশি তুই করেছিস। তাই হয়তো মা তোর প্রতি কোনো আক্রোশ দেখাননি। কিন্তু এই আমি কি কম গালমন্দ করেছি মানুষটাকে? তাই তো উনি এইভাবে বদলা নিচ্ছেন আজ। এবার রূপকুমার মুখ খুলল, না, তোমরা সকলে ভুল বুঝেছ। আসল দোষী আমি। তোমরা আসল ঘটনাটা কিছুই জানো না, তাই এরকম বলছো। আসল ঘটনা হলো, আমি সেদিন রাতে ঠাকুমাকে বালিশ চাপা দিয়ে খুন করেছিলাম। হ্যাঁ, আমি খুন করেছিলাম। রূপকুমারের কথাগুলো সকলের কানে যেতেই সেখানে উপস্থিত সকলেই হাঁ করে তার দিকে তাকিয়ে রইল। সে আবার বলতে শুরু করল, জুয়ার আড্ডাতে আমার অনেক দেনা হয়েছিল। সেই দেনা মেটানোর একমাত্র উপায় ছিল ঠাকুমার গয়না, যা উনি বেশ যত্ন করেই নিজের সিন্ধুকে রেখে দিয়েছিলেন। আমার বেশি কিছু লাগতো না, শুধু ওই সীতাহারটা ছাড়া। তাই আমি সরলাকে খেয়াল রাখতে বলেছিলাম, যাতে এর মধ্যে কখনো খুড়িমা ওটাকে যেন সরিয়ে না নেয়। এবার তেলে বেগুনে জ্বলে উঠল খুড়িমা সুমতি। তিনি বললেন, আমি গয়না নিতে যাব কেন? কোন দুঃখে শুনি? আমি কি চোর না ডাকাত? এত সাধু সাচ্ছ কেন খুড়িমা? ঠাকুমাকে সেবা করার ছুতোয় যে তুমি মাঝে মাঝেই এটা ওটা সরিয়েছ, সে আমি নিজের চোখে দেখেছি। আমার কথা বিশ্বাস না হলে খুড়িমার আলমারি খুলে দেখে নাও না, তোমরা সব টের পাবে। এরপর আর কোনো কথা বলতে পারল না সুমতি। কুসুম কুমারী দেবী অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাঁর প্রিয় জায়ের দিকে। সামান্য বিরক্তি নিয়ে রূপকুমার বলল, থামবে তোমরা? দোষ তোমারও বা কম কি সরলা? ঠাকুমা সেদিন রাতে তোমার হাতের সাগুর বাটি ছুঁড়ে ফেলে দিলে তুমি রাগে ফুঁসতে ফুঁসতে এসেছিলে আমার কাছে। সেই রাগের তেজ আমার মধ্যেও ছড়িয়েছিল। তাছাড়া ঠাকুমার সীতাহারের খবর তো তুমিই আমাকে দিয়েছিলে, মনে নেই? সেদিন রাতে আমি সুযোগ বুঝে ঠাকুমা ঘুমিয়ে পড়ার পর সেটা চুরি করতে গিয়েছিলাম। কিন্তু সিন্ধুকের সামান্য শব্দ হওয়ায় ঠাকুমার ঘুম ভেঙে যায়। উনি উঠে পড়ে শোরগোল করতে গেলে আমি পাশে থাকা বালিশটা সজোরে চেপে ধরি ওনার মুখের উপরে। কিছুক্ষণের মধ্যেই শ্বাসরোধ হয়ে মারা যান উনি। আমি ভয়ে পালিয়েছিলাম সেদিন। সীতাহারটাও নেওয়া হয়নি আমার। রূপকুমারের কথা শুনে সারা ঘরে পিন পতনের নিস্তব্ধতা নেমে এলো। কুসুম কুমারী দেবী এবার উঠে এসে সজোরে এক চড় কষালেন ছেলের গালে। সুধাকরবাবু প্রচণ্ড ভেঙে পড়লেন। তারপর মাথা নাড়তে নাড়তে বললেন, এ তুই কি করলি? তুই মাকে মেরে ফেললি। এই কারণে মায়ের আত্মা শান্তি না পেয়ে এখনো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। জগন্নাথবাবু এবার সুধাকরবাবুর মুখের দিকে তাকিয়ে বললেন, যা হয়ে গেছে তা ঠিক করা সম্ভব নয় দাদা। তার চেয়ে বরং আমরা একবার গোয়ায় যাব। আমাদের যেতে হবে।
মায়ের নামে পিণ্ডদানের ব্যবস্থা করতে হবে। বাড়িতে ছেলে পুলে নিয়ে বাস, এভাবে চললে তো আর বাড়িতে থাকা দায় হয়ে যাবে না? সুধাকরবাবু আর কোনো কথা না বলে ধীর পায়ে সেখান থেকে প্রস্থান করলেন। একটি দীর্ঘশ্বাস ফেলে জগন্নাথবাবু বললেন, রঘু দোষ করেছে ঠিকই, কিন্তু দেখতে গেলে কারোর দোষ এখানে কম নয়। তবে তোমরা বাড়ির মেয়েরা তোমাদের পেটে পেটে এত শয়তানি, আর যে মেয়ে আজ মাত্র কয়েকদিন হলো বাড়ির বউ হয়ে এসেছে তার মনে এত বিষ। কথাটা আর শেষ করতে পারলেন না জগন্নাথবাবু। দ্রুত পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। রানীবালা দেবীর নামে গয়ায় পিণ্ডদান সেবারে সম্পন্ন করা হয়েছিল। হ্যাঁ, রানীবালা দেবীর নামে গয়ায় পিণ্ডদান সেবারে সম্পন্ন করা হয়েছিল। এখন আর মুখুজ্জে পরিবারে অকারণে মাংস আসে না, কিন্তু তবে কি আর গ্রামের অন্যান্য বাড়িতে মাংস রান্না হয় না? ঘন বর্ষায় প্রকৃতির রূপের সাথে তাল মিলিয়ে যখনই কারো বাড়িতে এখনো মাংস রান্না হয়, যখন সুস্বাদু থেকে মেতে ওঠে সারা পাড়া, ঠিক তখনই সেই বাড়ির কোনো এক অন্ধকার কোণে গা মিশিয়ে দাঁড়িয়ে থাকে একজন বৃদ্ধা, যার শরীরে একটুও মাংস নেই। শরীরখানা ঝুঁকে আছে সামনের দিকে। অতি সন্তর্পণে সে খ্যানখ্যানে ওই গলার জানালা দিয়ে বলে ওঠে, একটু মাংস দে, মাংস। শেষ হলো আমাদের আজকের নিবেদন। নবনীতা বোসের লেখা সে মাংসের গন্ধে আসে। কণ্ঠে যারা প্রাণ দিয়েছেন, গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অরূপ, সরলার চরিত্রে অভিপ্সা সরকার, সুধাকরের চরিত্রে অতনু ভট্টাচার্য, রূপুর চরিত্রে অচ্যুতা সাহা, রানীবালার চরিত্রে মৈত্রেয়ী ব্যানার্জি, খুড়িমার চরিত্রে প্রিয়াঙ্কা দে, কুসুমের চরিত্রে সৌমিদি মজুমদার, জগন্নাথের চরিত্রে শুভজিৎ ভট্টাচার্য, পোস্টার ডিজাইন পৌলমী চ্যাটার্জি, শব্দগ্রহণ ও আবহে ডিটিং স্টুডিও, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সম্রাট রায়। তাহলে আজ আমাদের সে মাংসের গন্ধে আসে গল্পটি কেমন লাগলো আপনাদের? জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো একটাই কাজ, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে, যেন গল্প ছড়িয়ে পড়ে সবার মনে। আবার দেখা হবে পরের সপ্তাহে, মানে আবার নতুন গল্প শোনা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর মনে রাখবেন, যেখানেই কল্পনা জ্বলে ওঠে বহ্নি পতঙ্গ।